আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের আমাদের আলোচ্যসূচি হচ্ছে সিলেট। সিলেট কতটা ঝুঁকিতে আছে বা সিলেটের ব্যাপারে ভারতীয়দের বিরুদ্ধে আমাদের অ্যাডভান্টেজটা কীরকম। প্রথমে সিলেটে কি কি আছে চলুন দেখে নেই। সিলেট শহর যেটা সিলেটের যে প্রাণকেন্দ্র, সেখানে রয়েছে হচ্ছে সদর দফতর সিলেট এরিয়া কমান্ড। 17 পদাতিক ডিভিশনের সদর দফতর এটা। এবং এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে ইবিআর অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 11তম পদাতিক ব্রিগেড, 52 পদাতিক ব্রিগেড এবং 306 পদাতিক ব্রিগেড। এটা হচ্ছে আমাদের ইবিআর বা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। আরেকটা আছে হচ্ছে বীর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। এইটারও একটি ব্যাটালিয়ন এখানে, একটি ব্রিগেড এখানে অবস্থিত। এটি হচ্ছে দুঃখিত, একটি রেজিমেন্ট অবস্থিত। এটি হচ্ছে 21তম পদাতিক রেজিমেন্ট। এখানে রয়েছে আমাদের গোলন্দাজ বাহিনী। এই গোলন্দাজ বাহিনীর নাম অনুসারে, অর্থাৎ আমরা যেটা জানি যে সিলেট হচ্ছে 17 পদাতিক ডিভিশন, প্রকৃতপক্ষে এটা 17 গোলন্দাজ ব্রিগেডের নাম অনুসারেই এটার নাম হচ্ছে 17 পদাতিক ডিভিশন। এখানে একটি গোলন্দাজ ব্রিগেড আছে। এখানে গোলন্দাজ ব্রিগেড থাকার কারণটা কি? আচ্ছা, সেই দিকে আসছি, তার আগে কিছু কথা বলে নিচ্ছি। এই হচ্ছে গোলন্দাজ ব্রিগেড ছাড়াও এখানে রয়েছে আমাদের কমান্ডোদের পুরো একটা ব্যাটালিয়ন এখানে অবস্থিত। এবং এইখানে আমাদের ইনফ্যান্ট্রি স্কুল যেমন অবস্থিত, তেমনি স্পেশাল ওয়ারফেয়ার উইংয়ের সদর দফতর এখানে, এই সিলেটেই স্পেশাল ওয়ারফেয়ার উইংয়ের সদর দফতর। অর্থাৎ এখানে আরও অনেক ইউনিট আছে, যেগুলো বললাম সেগুলো হচ্ছে যেগুলো দৃশ্যমান সেগুলো। অর্থাৎ এখানে আমাদের শক্তি যথেষ্ট পরিমাণে আছে। জালালাবাদ সেনানিবাস, যেটা হচ্ছে আমাদের সিলেট এরিয়া কমান্ডের সদর দফতর। দ্বিতীয় আরেকটা সেনানিবাস রয়েছে, এটা হচ্ছে সিলেট সেনানিবাস। সিলেট সেনানিবাস এখানে রয়েছে ইবিআর বা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 64তম পদাতিক রেজিমেন্ট, বীর বা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 40 পদাতিক রেজিমেন্ট, এবং আমাদের যে গোলন্দাজ বাহিনী রয়েছে সেই গোলন্দাজ বাহিনীর 50 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট। এছাড়াও রয়েছে আমাদের আর্টিলারি রয়েছে, এবং আর্টিলারি ছাড়াও এখানে রয়েছে একটি সিগন্যাল ব্রিগেড। গোলন্দাজ হচ্ছে 50 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এবং সিগন্যালের 125তম ব্রিগেড এখানে অবস্থিত সিলেট সেনানিবাস। এটাও কিন্তু সিলেট জেলাতেই। আচ্ছা, এবার দেখা যাক বিজিবির কি রয়েছে। বিজিবির সেক্টর হেডকোয়ার্টার এখানে। বিজিবির নর্থ ইস্টার্ন রিজিয়ন, যেটা নর্থ ইস্টার্ন রিজিয়নের আওতায় দুটো সেক্টরে ভাগ করা হয়েছে সিলেটকে। তার মাঝে একটা হচ্ছে সিলেট সেক্টর। সিলেট সেক্টরের সদর দফতর এখানে অবস্থিত, যেখানে রয়েছে অন্যান্য সব কিছু ছাড়াও 48তম ব্যাটালিয়ন। অর্থাৎ একটি সদর দফতরে আরও অনেক ইউনিট থাকে, কিন্তু এখানে 48তম ব্যাটালিয়ন বিজিবির সদা এখানে প্রস্তুত থাকে। এটা হচ্ছে সিলেটের সেক্টর হেডকোয়ার্টার। সিলেট সেক্টরের আওতায় আরেকটি ব্যাটালিয়ন রয়েছে, সেটা হচ্ছে জাকিগঞ্জে, যেটা এখন আমরা জকিগঞ্জ নামে জানি। সিলেটের সীমান্তবর্তী একটা থানা। সেখানে সিলেট সেক্টরের অধীনে এখানে 19তম ব্যাটালিয়ন এখানে অবস্থিত। 19তম ব্যাটালিয়ন এখানে অবস্থান করছে সিলেটের। এটা কিন্তু সীমান্তবর্তী অঞ্চল, একেবারে সীমান্তবর্তী। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের যে ব্যাটালিয়নটা রয়েছে এটা সিলেট সেক্টরের আওতায় পড়ে। এটা 48তম ব্যাটালিয়ন। এই সেক্টরটা বা এই ব্যাটালিয়নটার এখানের অবস্থানের কারণ হচ্ছে, যদিও এটা পার্বত্য অঞ্চল, মেঘালয়, এদিকে হচ্ছে গহীন অরণ্য এবং পার্বত্যময় অঞ্চল, এখান থেকে যদি কোনো আক্রমণ চলে আসে সেটাকে রুখে দেওয়া। এবার আসুন শ্রীমঙ্গল। সিলেটে বলেছিলাম যে বিজিবির দুটো সেক্টর অবস্থিত, দুটো সেক্টরে বিভক্ত সিলেট। আরেকটি সেক্টর হচ্ছে শ্রীমঙ্গল সেক্টর। শ্রীমঙ্গল সেক্টরের সদর দফতর শ্রীমঙ্গলে অবস্থিত, এবং এখানে অন্যান্য সব কিছু ছাড়াও রয়েছে 46তম ব্যাটালিয়ন বিজিবির।
সেক্টর এই শ্রীমঙ্গল সেক্টরের আওতায় আরেকটি ব্যাটালিয়ন রয়েছে আমাদের বিয়ানীবাজারে, সিলেটের বিয়ানীবাজারে। এখানে শ্রীমঙ্গল সেক্টরের অধীনে বিয়ানীবাজার ব্যাটালিয়ন বিয়ানীবাজারে রয়েছে। 52তম ব্যাটালিয়নের অবস্থান। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদর দফতর, ব্যাটালিয়ন সদর দফতর শ্রীমঙ্গল সেক্টরের আওতায়। আরেকটি সেক্টর রয়েছে, সেটা হচ্ছে হাবিবগঞ্জ, আমরা এখন যেটা হবিগঞ্জ নামে চিনি আর কি। সেখানেও আমাদের একটি ব্যাটালিয়ন রয়েছে, 55তম ব্যাটালিয়ন, এটাও শ্রীমঙ্গল সেক্টরের আওতায়। এই দুটো সেক্টরে বিভক্ত আমাদের সিলেট, বৃহত্তর সিলেট। এগুলো হচ্ছে আমাদের শক্তি সিলেট বিভাগে। এবার দেখা যাক ভারতের কি আছে। ভারতের শিলং, যেটি হচ্ছে মেঘালয়ের রাজধানী, সেটি কিন্তু এখানে আমি খুবই লজ্জাজনক ব্যাপার, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলছে মেঘালয় নাকি এখানে মানুষজন বসবাস করে না। কোন গর্ধবের জগতে বাস করে আল্লাহ জানে। এটা খুবই শক্তিশালী একটা ঘাঁটি। ভারতের ইস্টার্ন ফ্রন্টের একটা অন্যতম বৃহত্তম, ইস্টার্ন ফ্রন্টের দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি হচ্ছে শিলং। শিলং একটা সেনা শহর বলা যায়, এখানে তাদের সংখ্যা এত বেশি। এইখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী, যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফের আসাম রেজিমেন্ট, আসাম রেজিমেন্টের পুরো একটা ব্রিগেড এই শিলং ক্যান্টনমেন্ট বা শিলং সেনানিবাসে রয়েছে। আরও রয়েছে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি শিলংয়ে। এছাড়াও রয়েছে বিএসএফের সেক্টর হেডকোয়ার্টার। সেক্টর হেডকোয়ার্টার হিসাবে এখানে কিন্তু একটা ব্যাটালিয়ন সর্বদা মজুদ থাকে। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, দেখবেন যে কিছু হলেই বাংলাদেশের সাথে কিছু হলেই 1975 সালে যখন শেখ সাহেব যখন অভ্যুত্থানে নিহত হন, তখন কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছিল। কিছু হলেই তখন একটা, তারপরে যখন পিলখানা হত্যাকাণ্ড ঘটলো, তখনও কিন্তু তারা গৌহাটিতে প্রস্তুত ছিল। শেখ সাহেবের যখন গণ অভ্যুত্থানে যখন উনি নিহত হন, তখনও কিন্তু শিলংয়ে ভারতীয় বাহিনী প্রস্তুত ছিল। আবার কিছুদিন আগে আমরা শুনলাম আর একটা ঘটনা। তো এখন আমরা সেই সমস্ত ঘাঁটি দেখাবো, যেই ঘাঁটি যারা ভারতীয়রা যে বলে আমরা প্রস্তুত, ওইখানে ঘাঁটিগুলো প্রস্তুত। ওইসব ঘাঁটিগুলোতে কেন বলে? এখানে একটি পদাতিক ব্রিগেড, আসাম রেজিমেন্টের সদর দফতর, একটি ব্যাটালিয়ন, ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি, বিএসএফের সেক্টর হেডকোয়ার্টার রয়েছে এই শিলংয়ে। ওরা গেরুয়া বলে, এখানে গেরুয়া রং দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে শিলচর, কাসার, যেটা কাসারের ভারতীয়রা নতুন নাম রেখেছে হচ্ছে শিলচর। এই শিলচরে ভারতীয়দের একটা বিমান ঘাঁটি রয়েছে। ভারত কিন্তু আপনার বিমান বাহিনীতে যথেষ্ট মোটামুটিভাবে সংখ্যার দিক থেকে শক্তিশালী, কিন্তু তাদের সবথেকে বড় দুর্বলতা বা ল্যাকিংস হচ্ছে ফুয়েলিং সিস্টেম। রিফুয়েলিং সিস্টেম বা ফুয়েলের কারণে তারা যতটুকু আক্রমণ করতে পারবে একবার, তারপরে কিন্তু তারা আর পারবে না। এবং ভারতের বেশিরভাগ শক্তি নিয়োজিত কিন্তু চীনের বিরুদ্ধে। আমি এখন যে ঘাঁটিগুলো এখন দেখাচ্ছি, যেমন একটি দেখালাম হচ্ছে এর আগের শিলং, আমি দেখাচ্ছি হচ্ছে সিলেটের বিরুদ্ধে আমাদের কোন কোন শত্রু রয়েছে, সেটা সিলেটকে কারা আক্রমণ করতে পারে। কারণ এটা আপনার ভাবা ঠিক হবে না, তারা একেবারে দূর দূরান্ত অরুণাচল থেকে, আসামের উত্তরাঞ্চল থেকে, তেজপুর এইসব জায়গা থেকে তারা সৈন্য সরায় নিয়ে আসবে, চীনের সামনে ঘাঁটি উন্মুক্ত করে দেবে, চীনের জন্য পথ ছেড়ে সিলেটকে আক্রমণ করবে। যতটুকু সিলেটের নাগাল যেগুলো আছে, যেগুলো তারা সম্ভাব্য ব্যবহার করতে পারে, সেগুলো দেখানো হচ্ছে। একটা হচ্ছে শিলং, দ্বিতীয় হচ্ছে শিলচর, তৃতীয় হচ্ছে গৌহাটি। গৌহাটি হচ্ছে সেই জায়গা পিলখানার সময়, আপনার পিলখানা ঠিক না, ওই যে পাদোয়া রৌমারির যখন যুদ্ধ হলো, তারা যখন মার খেলো, তখন কিন্তু গৌহাটিতে ভারতীয় বিমান সেনা প্রস্তুত ছিল। এখানে কি রয়েছে? এখানে রয়েছে আসাম রেজিমেন্টের তরফ থেকে একটি ব্যাটালিয়ন, ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটি, এবং তাদের বিএসএফ যে রয়েছে, বিএসএফের একটা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, বিএসএফের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার। এই হচ্ছে গৌহাটি। গৌহাটিতে তারা প্রস্তুত ছিল, ওই যে আপনার পাদোয়া রৌমারি যুদ্ধের সময় তারা গৌহাটিতে প্রস্তুত ছিল যে কিছু হলেই তারা আক্রমণ করবে। তারা যেই কয়টা ঘাঁটি দিয়ে আক্রমণ করে, প্রথমবার যেটা বললাম খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শিলং। শিলংয়ের ঘাঁটি হচ্ছে শেখ সাহেবের অভ্যুত্থানে যখন শেখ সাহেব নিহত হন, শিলংয়ে তারা প্রস্তুত হয়ে গেছিল আক্রমণ করবে বাংলাদেশ। তারপরে গৌহাটিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছিল পাদোয়া এবং রৌমারির যুদ্ধের পরে। এইবার আরেকটা হচ্ছে ডিমাপুর। ডিমাপুর কোন জায়গা?
আগের যে সেনাপ্রধান ছিল শফিউল্লাহ, তার কথা নিশ্চয়ই জানেন, একটা দালাল। সশস্ত্র বাহিনী দিবসে একবার ওই ব্রিগেডিয়ার সমতুল্য পদমর্যাদার একজন বিমান কর্মকর্তা, সে বলেছিল যে আপনারা শুনে হয়তো খুশি হবেন, আমরা নাগাল্যান্ডের পরিত্যক্ত ভারতীয় বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ মানে মহড়া করেছি। এতটা দালাল হয়ে গেছিল একটা সময়। তো এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে আমি ভালো কিছু আশা করছি। উনি যেহেতু ভালো লোক, আশা করি দালালদেরকে সব উনি বের করবেন। ডিমাপুর, ডিমাপুরের ঘাঁটি, ভারত বাংলাদেশ উত্তেজনায়, সিলেটের বিরুদ্ধে উত্তেজনায় তারা যে ঘাঁটি কথায় কথায় প্রস্তুত করে ফেলে, কথায় কথায় বলে ডিমাপুর প্রস্তুত আছে, সেটা হচ্ছে এই ডিমাপুর ঘাঁটি। ডিমাপুরে কি আছে? ডিমাপুরে আছে আসামের দুঃখিত, ডিমাপুরে রয়েছে নাগা রেজিমেন্ট। নাগা রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন এখানে প্রস্তুত থাকে, একটা ব্যাটালিয়ন এখানে প্রস্তুত আছে। এবং বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টার হচ্ছে এখানে। বিএসএফ এর নাগাল্যান্ডের যে সেক্টর হেডকোয়ার্টার সেটা এখানে, এবং নাগা রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন ডিমাপুরে সবসময় সদা সর্বদা প্রস্তুত থাকে। তারপরে রয়েছে হচ্ছে জাখামা। জাখামা এইটা নাগাল্যান্ডে অবস্থিত। এতে রয়েছে নাগা রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন এবং ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটি। ভারতের এই যে ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে যে হুমকিগুলো দেয় কথায় কথায়, তার মূল শক্তি হচ্ছে জাখামা, ডিমাপুর, শিলং, গৌহাটি, চারটাতে কিন্তু তাদের বিমান ঘাঁটি রয়েছে। বিমান ঘাঁটির জন্য তারা বিমান আক্রমণের ভয় দেখায়। বাস্তবিক পক্ষে ওদের এইখানে সেনাবাহিনীর সংখ্যা কিন্তু তুলনামূলক আমাদের চাইতে অনেক কম, অনেক কম। তাদের মূল শক্তি হচ্ছে এই জায়গাদের ডিপ্লয় করা আছে, অর্থাৎ অরুণাচল সীমান্তে ডিপ্লয় করা আছে চীনের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে তারা আসলে পারবে না। তারা যে সবসময় ভয় দেখায় হচ্ছে এই চারটা ঘাঁটি নিয়ে, বিমান ঘাঁটি। বাংলাদেশের কি রয়েছে বিমান ঘাঁটি? বাংলাদেশের বিমান ঘাঁটি রয়েছে হচ্ছে সিলেটের শামশেরনগরে। শামশেরনগরে আমাদের বিমান ঘাঁটি রয়েছে, যেমন তেমনিভাবে আমাদের বিমান বাহিনীর একটি বৈমানিক প্রশিক্ষণ কেন্দ্র এখানে রয়েছে। এখন আমাদের সবচাইতে বড় শক্তিটা কি? সামরিক শক্তি তো দেখলাম। সবচাইতে বড় শক্তি, আমি সবথেকে বেশি ভয় ছিলাম হচ্ছে নিয়ে, মানে আসলে কি হতে পারে মানুষ, সিলেটের মানুষদের নিয়ে। কারণ ভারতীয়রা এখন দেখেন সেই আমি সব থেকে বড় কৃতিত্ব দেব আমাদের বাহাদুর জওয়ানদের। আমাদের জওয়ান কারা? আমাদের জওয়ান আমরাই। আমরা জাতি হচ্ছে আমাদের জওয়ান। সিলেটের বাহাদুর মানুষদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। তাদের এই বাহাদুরি হচ্ছে, সিলেটে দেখলেন যে আমাদের স্থল শক্তি মোটামুটি ভালোই আছে, তুলনায় বিমান শক্তি তুলনামূলক কম, কিন্তু আমরা আশা রাখতে পারি আমাদের বাহাদুর জওয়ানদের প্রতি, আমাদের বাঙালি জওয়ানদের প্রতি, যারা বিএসএফ এর কাছ থেকে অস্ত্র কিনে নিতে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এটা কালজয়ী ইতিহাস হিসাবে চির অম্লান হয়ে থাকবে যে প্রথম বিএসএফ এর হাত থেকে অস্ত্র কিনে নিতে চেয়েছে বাঙালিরা, সেটা হচ্ছে সিলেটে। এই কথা কোনোদিন ভোলার না। তো সিলেটের ব্যাপারে বিমানগতভাবে, বিমানের শক্তির ব্যাপারে কিছুটা আশঙ্কা হয়তো একসময় আমার ছিল, এখন সেটা নাই। কারণ হচ্ছে তাদের রিফুয়েলিং সিস্টেম খুবই অনুন্নত। তাদের তুলনায় তুর্কি ভারতের তুলনায় সামরিক শক্তিতে আকারে অনেক ছোট, কিন্তু সেই তুর্কি ভারতের তুলনায় ওদের বিমান বাহিনী অত্যাধুনিক। তুর্কি রিফুয়েলিং সিস্টেম এত উন্নত, তারা সারা বিশ্বে আক্রমণ করতে পারবে। রিফুয়েলিং সিস্টেম এত উন্নত, ভারতের সেই তুলনায় কিছুই নাই। তো সবথেকে বড় কৃতিত্ব, সবথেকে বড় আশার কথা হচ্ছে সিলেটের অধিবাসীরা অত্যন্ত দুর্ধর্ষ বাঙালিরা, যারা এদের কাছ থেকে অস্ত্র কিনে নিতে চেয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের একটা মাত্র আশা, আমাদের অন্যতম আশা। আমি ভরসা রাখি আমাদের জওয়ানদের প্রতি, আমার জাতির প্রতি। আর যখন অস্ত্র কেড়ে নিতে যাচ্ছে, বিজিবির কি উচিত ছিল? ওদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে ওদের পেছন দিয়ে অস্ত্রটা ভরে দেওয়া। সেটা না করে তাদেরকে ঠেকাচ্ছিল। এটা মোটেও কাম্য নয়। আশা করব বিজিবি তাদের বাহাদুরি দেখাবে, জাতিকে, সাধারণ জনতাকে দেখে শিখবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ চাঁপাই নবাবগঞ্জ নিয়ে, কেন চাঁপাই নবাবগঞ্জে এত হামলা হচ্ছে।